ইয়াতে স্টুডেন্ট আসছে। গুড মর্নিং স্টুডেন্ট, বেশ লম্বা সময় পর, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা আলোচনা করব পরীক্ষা রিলেটেড সব টপিকস গুলোর উপরে। আজ important one of the important topics which is frequently asked in final professional examination, autosclerosis। নানানভাবে পরীক্ষায় এই টপিকটা আমাদের ফেস করতে হয়। যেমন আমাদের ইএনটি পরীক্ষা শুরু হয় কেস দিয়ে, কেসের পরে 1, 2, 3টা কেস থাকে। কেস দেখার পরে আমরা ইনভাইট করি পরীক্ষা বসা, দ্যাট মিনস ওরাল এক্সামিনেশন অর ভাইভা এক্সামিনেশন। এটা অটোস্ক্লেরোসিস কেস ডিসকাশনও কখনো কখনো চলে আসে, আর ভাইভায় অলমোস্ট সবসময় এই টপিকটা থাকে। Even very important topics for the written examination as well. তো আজকে এই ইম্পর্টেন্ট টপিকসটার একেবারে পরীক্ষা ওরিয়েন্টেড কিছু বিষয় আমরা আলোচনা করব। প্রথমে যেটা আসে যে হোয়াট ইজ অটোস্ক্লেরোসিস। একটা বুক ডেফিনেশন আছে, অথেন্টিক ডেফিনেশন আছে। আমরা এই ডেফিনেশন পরীক্ষায় জিজ্ঞেস করে, এবং ডেফিনেশনটা হচ্ছে এমন যে অটোস্ক্লেরোসিস is a localized hereditary disorder of bone metabolism of otic capsule and chondral bone that is characterized by disordered resorption and deposition of bone. কিভাবে বুঝি? ফার্স্ট পিকচারে আমি একটা স্টেপ পিসের ফিগার দিয়েছি। সেখানে দেখা যাচ্ছে অনেকটা রিং শেপের, এটাকে বলা হচ্ছে বেজ। দুই পাশে যে লাগানো থাকে এগুলো ক্রাস। দিস ইজ পোস্টের ক্রাস and this one is anterior ক্রাস। এই অংশটা নেকটা লাগানো থাকে ইনকাসের সাথে, যেটা ইনফিডিও স্টিপিটাল জয়েন্ট ফর্ম করে। আর বেসটা লাগানো থাকে ভেস্টিবুল, এখানে ওভাল উইন্ডো থাকে, সেই ওভাল উইন্ডো থেকে এটা বসা থাকে এবং ফর্ম করে স্টিপিডিও ভেস্টিবুলার জয়েন্ট। এই ডিজিজটা মূলত এখানেই হয়। ডেফিনেশনের মধ্যে তাই বলা হয়েছে যে it is a localized hereditary disorder of bone metabolism of otic capsule where anchondral bone that is characterized by disorder resorption and deposition of bone. এখানকার যে রেগুলার বোন আছে, এই বোনগুলো রিজর্পশন হয় এবং নতুন বোন ফর্মেশন হয়। এই নতুন বোন ফর্ম হয়ে এখানকার যে ক্যারেক্টার, এটা চেঞ্জ করে এই ডিজিজটার প্রেজেন্টেশন আমাদের সামনে রোগীরা প্রেজেন্ট করে। কি হয় এখানে? বেসিক্যালি এই বেস অফ স্টেপিস বা ফুট প্লেট, যেটা কিনা ওভাল উইন্ডোতে বসানো থাকে, এটা সাউন্ড ওয়েভ
কন্ডাক্ট করে মিডল এয়ার থেকে ইনিয়ারে ট্রান্সমিট করে এবং এটা মোবাইল জয়েন্টটা। যখনই সাউন্ড আমরা মিডল এয়ারে পাঠাই বা আমরা কানে যে শুনি, মিডল এয়ারের মাধ্যমে যখন সাউন্ডটা ইনার এয়ারে যেতে চায় তখন এই তার যে যাওয়ার রাস্তা মূল ফোকাসিং রাস্তা থেকে ওভাল উইন্ডো, আর এই ওভাল উইন্ডোতেই আমাদের স্টিপিস ফুটপ্লেট বসানো থাকে। যখন এটা মুভ করে আমাদের সাউন্ড ভিতরে যায়, দ্যাট মিনস ইনার এয়ারে যায়। আর এই কন্ডিশনে, দ্যাট ইজ ইফ দ্য পেশেন্ট হ্যাভ অটোস্ক্লেরোসিস, তখন এখানকার যে মোবিলিটি, জয়েন্ট মোবিলিটিটা লস্ট হয়ে যায় ডিউ টু ফিক্সেশন। এই নতুন বোন ফর্মেশন হয়ে পুরা এরিয়াটাকে ডিসমোবাইল করে তোলে, যার দরুন সাউন্ড যায় এবং এটা এখান থেকে ব্যাক করে। তখন আমাদের তার হিয়ারিং ক্যাপাসিটি পিছন দিক দিয়ে বেড়ে যায়, সামনের দিক দিয়ে অলমোস্ট লস্ট হয়ে যায় বা অনেকাংশ কমে যায়। তো কি কি জিনিস জানতে হয় অটোস্ক্লেরোসিসে, আমি একটা পয়েন্টিং বা পয়েন্ট আউট করেছি। তো এর মধ্যে ডেফিনেশন, দেন টিওলজি, and then classification, how to diagnosis, and then finally how to treat the patient. ডেফিনেশনের পরে আমরা কখনো কখনো পরীক্ষায় জিজ্ঞেস করা হয় যে হোয়াট আর দ্য কজেস টু ডেভেলপ দিস প্যাথোলজি। নানান কজ আছে, এর মধ্যে স্টিল ক্লিয়ার কজ জানা যায় নাই, যেগুলো রেগুলার কজ আলোচনায় আসে সারা পৃথিবীতে, বই এবং ডিফারেন্ট লিটারেচারে। এর মধ্যে কমনলি দেখা যাচ্ছে জেনেটিক প্রিডিসপোজিশন, ভাইরাল ইনফেকশন, autoimmune disease, and some hormonal factors which are thinking to be causes of this pathology. So these are the causes. তাহলে কি কি? নাম্বার 1 হচ্ছে জেনেটিক প্রিডিসপোজিশন, দেন ভাইরাল ইনফেকশন। মূল ফোকাসিং ভাইরাসটা বলা হয় মিজলস ভাইরাস। যে রোগীর কোন এক সময় যদি মিজলস ভাইরাসের এক্সপোজ হয় বা এফেক্টেড হয়ে থাকে মিজলস ভাইরাস দিয়ে, সেক্ষেত্রে আফটার এফেক্ট হিসেবে, লং টার্ম আফটার এফেক্ট হিসেবে এই প্যাথোলজিটা চলে আসতে পারে। দ্যাট মিনস অটোস্ক্লেরোসিস হতে পারে ওই পেশেন্টগুলোর ক্ষেত্রে। অ্যান্ড দেন অটোইমিউন ডিজিজ, আদার কজের মধ্যে হরমোনাল ফ্যাক্টরস আর ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টরস। Then what are the classification of autosclerosis? এটা জিনিস ভাইবা শুরু করার সময় এটা জিজ্ঞেস করা হয় প্রথম কিভাবে, যে tell some middle ear causes of conductive hearing loss. নানান ধরনের কজ আছে, কমনলি তোমরা বলে দিবে যে ASOM, CSOM, OME, and then fourth important cause is autosclerosis. So মূলত অটোস্ক্লেরোটিক পেশেন্টগুলি কন্ডাকটিভ হিয়ারিং লস নিয়েই আমাদের কাছে আসে। দেন লেটার স্টেজে গিয়ে কখনো কখনো মিক্সড এবং পিওর সেন্সরি নিউরাল হিয়ারিং লস নিয়েও আসতে পারে। আমরা আলোচনা করব স্টেপ বাই স্টেপ, কখন কন্ডাকশন লস হয়, দেন কখন মিক্সড হলে এটাকে কি বলে, দেন নিউরাল পার্ট যদি ইনভলভ হয় তখন এটাকে কি বলে, আমরা স্টেপ ওয়াইজ আলোচনা করব। Now see, what are the classification of autosclerosis? এর আগের ক্লাসগুলিতে বা আগের বছর বা এর আগের সময় ক্লাসগুলোতে এই ক্লাসিফিকেশনগুলি সায়েন্সে চেঞ্জ হচ্ছে প্রতিনিয়ত। এই ক্লাসিফিকেশনটা এর আগে আমরা আলোচনা করিনি, এখন নতুন কনসেপ্ট আসছে। আমাদের নতুন অথেন্টিক বুকসগুলি এই নতুনভাবে ক্লাসিফাই করছে।
এগুলো পরীক্ষায় কখনো জিজ্ঞেস করলে বলে দিতে হবে, আদারওয়াইজ আমাদের জানা থাকতে হবে কি কি ভাবে অটোস্ক্লেরোসিস ক্লাসিফাই করা যায়। এর মধ্যে বলে 1 নম্বর ক্লিনিক্যাল অটোস্ক্লেরোসিস, দেন ককলিয়ার, দেন হিস্টোলজিক অটোস্ক্লেরোসিস। Clinical autosclerosis means sclerotic change fully focused on the stapes, sometimes on the vestibular joint, or even in the sclerotic change may happen in the round window. So once the sclerotic change happen in this area, that what I am telling, number one is stapedial vestibular joint or fully focused on the stapes, sclerotic change in the round window niche. Then another one is cochlear autosclerosis. Cochlear autosclerosis কি? যখন স্ক্লেরোটিক চেঞ্জ বা স্ক্লেরোটিক ফোকাই ককলিয়ার এন্ডোস্টিয়াম ইনভলভ করে, তখন এটাকে বলে ককলিয়ার অটোস্ক্লেরোসিস। এন্ড ফাইনালি হিস্টোলজিক অটোস্ক্লেরোসিস। এই ভেরিয়েন্টে লাইফ টাইমে, দ্যাট মিনস কখনো সমস্যা হয় না, এগুলি পরে থিসিস বা নানান রিসার্চ জিনিসগুলো আমাদের সামনে দেওয়ার জন্য রিসার্চ হয়। এগুলোর মধ্যে এই ভেরিয়েন্টটা দেখা গেছে যে লাইফ টাইমে প্রেজেন্টেশন নাই, বাট আফটার ক্যাডাভারিক স্পেসিমেনে তারা থিওরিটিক্যাল অর রিসার্চ করে এগুলি পেয়েছে, সেজন্য এটাকে ফর্ম করে রেখেছে হিস্টোলজিক অটোস্ক্লেরোসিস। আবার আমরা ফোকাসড হই মূলত ক্লিনিক্যাল অ্যান্ড ককলিয়ার অটোস্ক্লেরোসিস। ইন কেস অফ ক্লিনিক্যাল অটোস্ক্লেরোসিস, যেখানে আমরা মূলত কন্ডাকটিভ ডেফনেস সিনারিওটা দেখি, বাট ইন ককলিয়ার অটোস্ক্লেরোসিস here the scenario is a bit changes. কি চেঞ্জ? এটা হতে পারে মিক্সড হিয়ারিং লস, অথবা যদি ফুললি ডিজিজ প্রসেস পুরো ককলিয়ার এন্ডোস্টিয়ামকে ইনভলভ করে ফেলে, সেক্ষেত্রে সেন্সরি নিউরাল হিয়ারিং লস কম্পার্টমেন্টটা বেশি এফেক্টেড হয়, এবং মোর অন সেন্সরি neural hearing loss will be seen on investigations. Then কোথায় কোথায় অটোস্ক্লেরোটিক ফোকাসগুলি কমনলি দেখা যায়, এটা পরীক্ষায় জিজ্ঞেস করা হয়। ভালো পারলে তখন তোমরা একটা একটা করে সুন্দর করে বলে দিবে। The first and most common site of involvement is the cochlear wall. Cochlear wall তো একটা বেশ বড় জায়গা, তখন স্পেসিফাই করি আমরা যে anterior to the wall window। আমাদের যে দেখা যাচ্ছে, যে পিকচার দেখা যাচ্ছে, এই পিকচারের মধ্যে এক পাশে হোয়াইটিশ এবং মোর থিকেন এরিয়া দেখা যাচ্ছে, এটা বলে পোস্টেরিয়র ক্রাস। অ্যানাটমিক লোকেশন হচ্ছে গিয়ে অ্যান্টিরিয়র টু দ্য ওভাল উইন্ডো। এই ওভাল উইন্ডোকে আমরা যদি তার অ্যানাটমিক্যাল পজিশনে বসাই, তখন এটাকে বলে অ্যান্টিরিয়র পার্ট। বাট হোয়ার দ্য পোস্টেরিয়র ক্রাস ইজ গেটিং ফিক্সড অর গেট ইনভলভ, এই জায়গাটা কমনলি এফেক্টেড হয়। আমরা পরবর্তীতে ইনভেস্টিগেশনের মাধ্যমে এটা নিশ্চিত করব, আমরা দেখব। মোস্ট কমন সাইট হচ্ছে কোথায়, যে anterior to the cochlear wall, and then other sites are round window niche, cochlear apex. Less common area where the focus may involve, these are posterior to the oval window, the walls of internal auditory canal, and then around the cochlear duct, semicircular canals, even entire foot plate. Sometimes it may involve
the middle ear ossicles. Now, how to diagnose this patient? ডায়াগনোসিস যদি বলে তখন আমাদের উত্তরগুলো এভাবে দিতে হয়। প্রথম হচ্ছে হিস্ট্রি, দেন এক্সামিনেশন। হিস্ট্রি থাকবে কি progressive hearing loss, mainly conductive type. Young peoples are suffer more than the pediatrics and old age, but can happen even in the pediatric groups or in the older age group also. Females are more sufferer than the male. Mean age group basically around 20 to 30 years of old. এই বয়সটাতে বেশিরভাগ সময় দেখা যায় বেশি আগে এবং বেশি পরে। ইট মিনস আর্লি গ্রুপ অফ এজে প্রেজেন্টেশনগুলো কেন আমরা খেয়াল করতে পারি না? কারণ বাচ্চা বয়সে খুব বেশি কনসার্ন না থাকলে বাচ্চারা বলতে পারে না যে তাদের হিয়ারিং স্ট্যাটাসটা কি অবস্থা থাকে, অথবা বাপ মা যদি খুব বেশি খেয়াল না করে সেক্ষেত্রে এই এই কন্ডিশনগুলো আমাদের কখনো কখনো ডিফিকাল্ট হয়ে যায় ইভালুয়েট করার জন্য। লেটার এজে মিনস ইন ওল্ড এজে তখন মূলত আমরা ফোকাস থাকি প্রেসবায়োকিসিস, দ্যাট মিনস এজ রিলেটেড হিয়ারিং লসই আমাদের চোখের সামনে বা আমাদের মাথার মধ্যে থাকে। সেক্ষেত্রে কখনো কখনো এটা ডায়াগনোসিস করা ডিফিকাল্ট হয়ে যায় বা আমরা ওভারলুক বা আন্ডারলুক করে থাকি। তো ইয়াং ইজ মূলত ফোকাস ডিজিজ। এই ডিজিজটা ফোকাস থাকে ইয়াং এজে। কেন? কারণ ইয়াং মানুষ যদি কখনো শুনতে না পায় সে সবসময় এটাকে নোটিশ করবে, এবং এই জন্য ডায়াগনোসিসটাও দেখা যাচ্ছে এই এজটা থেকে বেশি দেখা হয়, এই রোগটা বেশি ট্রেস করা যায়। However, the history is there, that means progressive hearing loss, young age, females are more sufferer. These are the history. And then examination মধ্যে প্রথমে আমরা যেটা দেখি যে ইন ওপিডি পেশেন্টে, আউট পেশেন্ট ডিপার্টমেন্টে আমরা তার কান, এক্সটার্নাল ear, then canal, then tympanic membrane, and through tympanic membrane আমরা মিডল ইয়ারকে ইভালুয়েট করি। কিভাবে? যে প্রথমে আমরা সচরাচর অন্যান্য পরীক্ষার মতোই ইন্সপেকশন করি, পালপেশন করি, দেন স্পেকুলাম এক্সামিনেশন করি লাইট ফোকাসিং এর মাধ্যমে। তারপরে ভিশনটাকে আরো ডিলিনেট করার জন্য আমরা অটোস্কোপ ইউজ করি বা অরোস্কোপ ইউজ করি। এই অটোস্কোপের মধ্যেই আমরা কি দেখি? বেসিক্যালি কন্ডাকটিভ হিয়ারিং লস তো নানান কারণে হতে পারে, লিস্টস আর দেয়ার। এবং তোমাদের কখনো এটা থেকে আবার যদি কোনো কারণে তোমরা প্রশ্ন অ্যান্সারগুলি ঠিক মতো দিতে না পারো, সেখান থেকে চলে আসবে যে হোয়াট আর দ্য আদার কজেস অফ কন্ডাকটিভ হিয়ারিং লস। কন্ডাকটিভ হিয়ারিং লসের লম্বা কারণগুলোর আমরা আলোচনা বাই দিস টাইম করে ফেলেছি। জাস্ট মনে করিয়ে দিচ্ছি, এগুলো অনেক কারণের মধ্যে রেগুলার কজেস, যেটা তোমাদের পরীক্ষা অবশ্যই বলতে হবে। কজেস ইন দি এক্সটার্নাল অ্যাকুস্টিক ক্যানাল, যদি ইম্প্যাক্টেড ওয়াক্স থাকে বা অনেক বড় সাইজের ফরেন বডি ইম্প্যাক্টেড থাকে, যার কারণে সাউন্ড কন্ডাক্ট হতে পারে না টুয়ার্ডস দ্য মিডল ইয়ার। আর ইভেন
যদি বড় পরিমাণ বা একটা বিগ সাইজের এক্সোস্টোসিস থাকে, দ্যাট মিনস বনি সোয়েলিং থাকে ক্যানেল, সেক্ষেত্রে আমাদের ইয়ার ক্যানেল সাউন্ড ট্রান্সমিট করতে পারবে না ডাউন টু দি মিডল এয়ার। These are the causes for conductive hearing loss in the external acoustic canal. And then middle ear causes, এর মধ্যে এক নাম্বার কজ হচ্ছে গিয়ে এয়ার ড্রাম পারফোরেশন বা টিম্পানিক মেমব্রেন পারফোরেশন। টিম্পানিক মেমব্রেন পারফোরেশন হলে কি হয়? সিএসএম হয়। সিএসএম এর নানান ক্লাসিফিকেশন আছে, এর মধ্যে পরীক্ষা জিজ্ঞেস করবে তোমাদের মডার্ন ক্লাসিফিকেশন, যে কি কি একুট মিউকোজাল অটাইটিস মিডিয়া, ক্রনিক মিউকোজাল সিওএম মিউকোজাল, তারপরে হিল অটাইটিস মিডিয়া, অ্যাক্টিভ squamosal, inactive squamosal. These are the variants of CSM. Old other way তে যদি বলি যে টিউবিটিম্পানিক অ্যান্ড ইডিকুয়েন্টাল ভ্যারাইটি অফ সিএসএম আছে। কখনো কখনো এটা জিজ্ঞেস করে যে কোনটা সেফ কোনটা আনসেফ, আলোচনা এটা আসবে। টিউবিটিম্পানিক রিলেটিভলি সেফ। কেন সেফ? কোনো ডিজিজ মূলত সেফ বলা চলে না, বাট রিলেটিভ সেফনেস ইজ দেয়ার বিকজ টিউবিটিম্পানিক ভ্যারাইটিতে কমপ্লিকেশন কম করে, বিধায় এটাকে সকল সেফ হিসাবে বলা হয়ে থাকে। ইডিকুয়েন্টাল ডিজিজটা আনসেফ হিসেবে কাউন্ট করা হয়। কেন? বিকজ ইট মে কজেস এন নাম্বার অফ কমপ্লিকেশনস। এগুলো বাই দিস টাইম আমরা আলোচনা করেছি। কমপ্লিকেশনের মধ্যে এক্সট্রা ক্রেনিয়াল হ্যাঁ কমপ্লিকেশন আছে, এগুলা সুন্দর করে বলে দিতে হবে একটা একটা করে, আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। আবার যেটা আজকে আলোচনার বিষয় হচ্ছে অটোস্ক্লেরোসিস। It is one of the middle ear cause where conductive type of hearing loss is seen. So on examination, what you will see? You will see the otosclerotic patients have an intact tympanic membrane. That means আমরা যদি অটোস্কোপ প্লেস করি তার এক্সটার্নাল অ্যাকুস্টিক ক্যানেলে লাইট ফেলি, তখন দেখবো যে একটা এয়ার ড্রাম পরিষ্কার সুন্দর দেখা যাচ্ছে, যেখানে কোনো রকম কোনো আদার প্যাথোলজি নাই, ওয়েল লুক, এটা পার্লি হোয়াইট টিম্পানিক মেমব্রেন, নাথিং টু বালজিং, পারফোরেশন, রিট্রাকশন কিছুই নেই, জাস্ট তার এপিয়ারেন্সটা থাকবে পার্লি হোয়াইট, অলমোস্ট নর্মাল। Sometimes vascular congestion area may seen around the ossicular area, এটাকে বলে Schwartz sign. Schwartz sign means হচ্ছে কি congestion of the vessels or hypervascularity can be seen through the tympanic membrane around the ossicle. This Schwartz sign is one of the diagnostic criteria for otosclerosis. Then আমরা রোগীকে বলি তার নাক ধরে সোয়ালো করতে। সোয়ালিং এর মাধ্যমে আমরা কি বুঝি? মোবিলিটি অফ দি টিম্পানিক মেমব্রেন। এক্ষেত্রে আমরা দেখব যে পেশেন্টের টিম্পানিক মেমব্রেন ওয়েল মোবাইল। অটোস্কোপ করার পরেই আমরা করি টিউনিং ফর্ক টেস্ট, যেখানে আমরা পাই রিনি নেগেটিভ, এবং যদি ইউনিল্যাটারাল কন্ডাক্টিভ হিয়ারিং লস হয়ে থাকে তাহলে আমাদের ওয়েবারটা ফোকাসড হবে এফেক্টেড এয়ারে। আর যদি বাইল্যাটারাল ইকুয়াল লস হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের রিনিটা ওয়েবারটা হচ্ছে কি সেন্ট্রালি ট্রেস হবে, বা রোগী আমাদের বলে দিবে যে আমি মাঝখানে শুনি। টিউনিং ফর্ক টেস্টটা কিভাবে করতে হয় তোমাদের শিখে নিতে হবে। আমরা
আশা করি পরীক্ষার সময় বা পরীক্ষার কোনো এক আগে এটা আমরা তোমাদের সামনে বসে এটা দেখিয়ে দিব। সবসময় লাগবে, শুধু পরীক্ষা না, নানান সময় আমাদের আপকামিং ফিজিশিয়ান হিসেবে কাজ করতে গেলে নেক্সট সময়গুলোতে প্রতিনিয়ত এটা ইউজ হয়, এটা তোমাদের ভালো করে শিখে নিতে হবে। And then the tools that are used for evaluating the otosclerotic patients. These are, number one is pure tone audiometry. Pure tone audiometry এটা একটা ইনভেস্টিগেশন অ্যাপারেটাস, গ্যাজেটস অর টুলস যেটা আমরা ইউজ করে পরিষ্কার আইডিয়া পাই। Still it is the most common and most valuable test for diagnosis of the particularly otosclerosis patient. এখানে আমরা কি পাই? দেখেছে এয়ার বোন, আমরা পাবো এয়ার বোন গ্যাপ। This air bone gap will suggest that the patient have conductive hearing impairment. এখানে আমরা একটা পিওর টোন অডিওমেট্রিক পিকচার দিয়েছি, এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে ইজ দি এই সাইনটা ইন্ডিকেট করে এয়ার কন্ডাকশন, আর এই গোলাটা হচ্ছে বোন কন্ডাকশন। নর্মাল পেশেন্টের ক্ষেত্রে আমাদের এয়ার বোন অলমোস্ট সেম থাকে এবং অফকোর্স ইট শুড বি ট্রেসড at the level of 0 to 20. That means নর্মাল হিয়ারিংটা এখানে কোনো রকম চেঞ্জ আসে না, এটা ফ্ল্যাট হয়ে উপরের দিকে চলে আসবে দ্য সেম লেভেলে। বাট ইন অটোস্ক্লেরোসিস তার কন্ডাকশনটা লস হয়ে যায়, কানের শব্দটা কানের ক্যানেল দিয়ে মিডল ইয়ার দিয়ে ইনার ইয়ারে যেতে পারে না, কোথাও বাধাগ্রস্ত হচ্ছে, তখন তার বোন কন্ডাকশন সিনারিওটা বা বোন কন্ডাকশনের যেই ওয়েট ইয়াটা, ওই রাস্তাটা ওইটা নিচে নেমে যায় এবং এটাই দেখাচ্ছে ইন এ গ্রাফ ফর্ম বা ইন এ গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, এটাকে বলে পিওর টোন ফাইন্ডিংস। আমরা এখানে কি দেখতেছি যে এয়ার বোন গ্যাপ ইজ অলমোস্ট 1 2 3 4 5, প্রতিটা করে 5 ডেসিবল করে, প্রায় মোর দেন 25 ডেসিবল হিয়ারিং লস বা ইয়ার বোন গ্যাপ হয়ে গেছে বাই দিস টাইম। আর এখানে এসে 2000 কিলো হার্জে এসে একটা নচ দেখা যাচ্ছে। ইফ ইউ ক্যান ট্রেস ইন দ্যাট ফ্যাশন বা ইন দিস ফ্যাশন লাইক দিস, হ্যাঁ, আমরা যদি এভাবে দেখি, দেখি একটা নচ দেখা যাচ্ছে। কিভাবে বুঝবো যে এখানকার এয়ার কন্ডাকশন এখানে এসে সাডেন ডিপেনিং হয়েছে, আবার এখানকার বোন কন্ডাকশন এখানে একটু উপরে উঠছে, উঠে আবার এদিকে নিচে নামতেছে এবং এটাও উপরে উঠতেছে। সো দিস ইজ কল sudden deepening of the curve at the level of 2000 kilohertz. এটা একজন বিজ্ঞানী এটাকে নচ হিসেবে ডিফাইন করেছে, এটা বলে কারহার্ট নচ। পরীক্ষা জিজ্ঞেস করে, হ্যাঁ, কখনো কখনো আমাদের রিটেন এক্সামিনেশনও চলে আসে, রাইট শর্ট নোটস অন কারহার্ট নচ বা হোয়াট ইজ কারহার্ট নচ। তাহলে কি বলতে হবে যে নাথিং বাট দ্য ডিপেন্ডিং অফ দি pure tone audiometric curve at 2000 kilohertz. একটা সময় এই নচ, কারহার্ট নচটা ক্লাসিক্যালি অ্যাপয়েন্টেড ছিল ফর দ্য অটোস্ক্লেরোসিস ডায়াগনোসিসের ক্ষেত্রে। এখনকার বলে এনি সর্ট অফ কন্ডাক্টিভ হিয়ারিং লসের মধ্যে এই ধরনের নচ পাওয়া যায়। সো দ্য সিনারি অর কনসেপ্ট হ্যাজ বিন চেঞ্জ, কারণ প্রচুর পরিমাণ অটোস্ক্লেরোটিক পেশেন্ট ট্রিটেড হচ্ছে এবং মানে অ্যাক্রস দ্য হোল গ্লোব, জন্য এইসব কথাবার্তাগুলা সময় সময় চেঞ্জ হয়ে আমাদের সামনে আরো প্রিসাইজ ফর্মে দিচ্ছেন। অথেন্টিক বইগুলি এখন বলে
Now, Carhart notch is not only for the atherosclerosis, but any sort of middle ear conductive problematic কন্ডিশনে এই নচ পাওয়া যেতে পারে so far. এখন এটা হচ্ছে গিয়ে ডিজিজ কন্ডিশন অবস্থায়, ডিজিজ কন্ডিশনটাকে কাউন্টার করে দ্যাট মিনস ট্রিটমেন্ট করার পরে আমরা যদি গ্রাফটা দেখি, another graph has been taken after doing a successful treatment of atherosclerosis বা atherosclerotic patient। সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার যেই এয়ারবোন গ্যাপ ছিল, এই গ্রাফে তার এয়ারবোন গ্যাপটা অলমোস্ট ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, ক্লোজ হয়ে গেছে। So if you get this sort of Pewton graph after doing your treatment, that means your treatment is supposed to think that it is successful. আমরা আলোচনা করব যে কি কি ট্রিটমেন্ট আছে নেক্সট স্লাইডগুলোতে। এয়ারবোন গ্যাপটা সাধারণত আমরা কোথায় কোথায় দেখি, দেখো নানান ফ্রিকোয়েন্সি গুলো দেওয়া আছে, স্টার্ট ফ্রম দ্য 250, দেন 500, then 1000 kilohertz, then 2000, 4000 and 8000 kilohertz। এই ফ্রিকোয়েন্সি গুলি আমরা টেস্টিং কভারেজে নিয়ে আসি। তো মূলত এভারেজ এয়ারবোন গ্যাপটা ফোকাস করা হয় 500, 1000 and 2000 কিলোহার্টজ এর। এই তিনটার এয়ারবোন গ্যাপ এভারেজ যদি 20 ডেসিবল অর মোর হয়, সেক্ষেত্রে বলা হয়ে থাকে ইটস এ টিপিক্যাল অটোস্ক্লেরোসিস। আমরা দেখেছি, এটা এই স্লাইডে দেখাচ্ছি যে traditionally a 3 frequency average over 0.5, that means 500, 1 and 2000 kilohertz has been recommended as classical atherosclerosis. Then Carhart notch is another important diagnostic findings on the Pewton odometry that already I have discussed. Pewton করার পরে আরো কিছু ইনভেস্টিগেশন আমাদের কখনো কখনো করতে হয়। এর মধ্যে টিম্পানোমেট্রি, ইমেজিং, দেন রিসেপশন থ্রেশহোল্ড, দ্যাট মিনস এসআরটি, স্পিচ রিসেপশন থ্রেশহোল্ড, এই ইনভেস্টিগেশনগুলো আমাদের কখনো কখনো করতে হয়। ফোকাসিং ইনভেস্টিগেশন ইজ পিউটন অডিওমেট্রি। ওখানে যদি কোনো কারণে কনফিউজড হই আমরা, যে আমরা নিশ্চিত না, অথবা তার পেশেন্ট কমপ্লেন করছে যে তাকে সে কানে শুনতেছে না, বাট পিউটন ফাইন্ডিংসে বলে তার হিয়ারিং লসটা বা ইয়ারবোন গ্যাপ ইজ লেস দেন 10 ডেসিবল, সেক্ষেত্রে আমাদের এই ইনভেস্টিগেশনের হেল্পগুলি নিতে হয়। আমরা ফার্দার ইনভেস্টিগেশন করি বাই ডুইং টিম্পানোমেট্রি, ইমেজিং এন্ড দেন স্পিচ রিসেপশন থ্রেশহোল্ড করার মাধ্যমে। টিম্পানোমেট্রির মধ্যে আমরা পাই এএস টাইপ, দ্যাট মিনস মিডলের প্রেসারে চেঞ্জ হয়। আর রিসেপশন থ্রেশহোল্ড, স্পিচ রিসেপশন থ্রেশহোল্ডটাকে স্কোরিং করা হয়, এবং স্কোরিংটা আমরা মোর দেন 30% যদি লস হয়, সেটাকে আমরা ট্রেসেবল, দ্যাট মিনস আমরা বলি যে ইয়েস সামথিং মাইট বি রং ইন দি স্টিপিডিওভেস্টিবুলার জয়েন্ট। এন্ড দেন ইমেজিং, নানান ধরনের ইমেজিং টেকনিক্স ইউজ করা হয় ফর প্রপারলি ইভালুয়েটিং such the condition, that means অটোস্ক্লেরোটিক পেশেন্টকে ইভালুয়েট করার জন্য ইমেজগুলোর মধ্যে নাম্বার 1 ইজ এইচআরসিটি অর হাই রেজুলেশন স্ক্যানিং, যেটার মাধ্যমে আমরা ডিটেক্ট করতে পারি এনি অ্যাবনর্মালিটিস দি stapediovestibular joint within the otic capsule. Another one is CBCT, it means cone beam
সিটি স্ক্যানিং। এখন এটা বেশ পপুলার, এটা যদিও ডেন্টাল ইউজ করা হয় কিন্তু এটা শিফটেড হয়ে গেছে আমাদের ইএনটিতে, বেশ পপুলারলি ইউজড হচ্ছে। এটা ভেরি সফিস্টিকেটেড টুলস। এই স্ক্যানিং এর মাধ্যমে মোটামুটি বেশ ফোকাস ওয়েতে আমরা ডায়াগনোসিস করতে পারি এবং অন্যান্য কমপ্লিকেশনটা যাতে না হয় আমরা বেশ কিছু ইনফরমেশন এই ধরনের স্ক্যানিং এর মাধ্যমে এবিল করতে পারি। এটা হচ্ছে সফিস্টিকেটেড সার্জারি, বেশ স্কিলফুল সার্জারি। সেক্ষেত্রে ইভ্যালুয়েশনটা ভেরি ইম্পর্ট্যান্ট। ডায়াগনোসিসের পরে ম্যানেজ করার ক্ষেত্রে আমাদের বেশ কিছু প্ল্যানিং করতে হয়। তো প্ল্যানিং এর মধ্যে ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট অপশন ইজ ইমেজিং। দেন অডিওলজিক্যাল এলিজিবিলিটি ফর সার্জারি, আমরা এটা আলোচনা করব সার্জিক্যাল ট্রিটমেন্ট অপশনে গিয়ে। নাও হোয়াট, পরীক্ষা যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড option or gold standard way to diagnosis of the atherosclerotic patients, atherosclerosis, তোমরা এক কথায় বলে দিবে সার্জারি। আমরা নানান পরীক্ষার কথা বলেছি, ইভেন কি ইমেজের কথা বলেছি। নাথিং ইজ comparable with the surgical findings, কারণ এটা ফুল ডায়াগনোসিসটা হয় আফটার elevating the tympanomeatal flap and to get or able to see the condition all around the vestibular joints. যখনই আমরা মিডল ইয়ারে যাব, সাকসেসফুল টিম্পানোমেটিক ফ্ল্যাপ এলিভেশন করার পর, তখনই আমরা এটাকে ফাইনালি বলতে পারবো যে ইজ ইট অটোস্ক্লেরোসিস অর এনিথিং এলস হুইচ কজিং কন্ডাক্টিভ হিয়ারিং লস। কি পাবো, কেন এটাকে গোল্ড স্ট্যান্ডার্ড বলছে এবং গোল্ড রেফারেন্স হিসাবে সমগ্র পৃথিবীতে এটা অ্যাকসেপ্ট করে নিয়েছে কেন? নাম্বার ওয়ান ইজ আমরা যখন টিম্পানোমেটাল ফ্ল্যাপ এলিভেট করি এবং এটি ওয়ালটাকে কিছুটা স্কুপিং করি, দ্যাট মিনস তার মানে প্রপারলি ভিজুয়ালাইজ করার জন্য ফুট প্লেটটাকে, কারণ এটা থাকে একটু অ্যানাটমিক্যালি একটা অ্যাঙ্গুলেটেড এরিয়াতে। কখনো কখনো ফ্ল্যাপ এলিভেট করার পরপরই আমরা ওই অংশটুকু দেখতে সামর্থ্য হই না। সেক্ষেত্রে অ্যাক্সেস বা এরিয়াটাকে ভালোভাবে ভিজুয়ালাইজ করার জন্য আমাদের স্কুপিং করতে হয় মেটাল ওয়ালে, পুরো মেটাল ওয়াল না, সার্টেন এরিয়াতে। এটাকে বলেছি কি এটিক ওয়াল। এটিক ওয়ালকে আমরা যদি স্কুপিং করি তখন আমাদের ভীষণে পুরা জয়েন্ট, ওভাল উইন্ডো, ক্রাস সাথে রাউন্ড উইন্ডো নিচ পর্যন্ত আমাদের ভীষণে চলে আসে। তখন আমরা পুরো অ্যাসেস করি। প্রথম অবস্থায় কি অ্যাসেস করি, যে ওভাল উইন্ডোর কালারটা, রেগুলার কালারটা কিছুটা ব্লু অথবা লেস হোয়াইট, বাট ইন কেস অফ অটোস্ক্লেরোসিস এখানকার কালারটা থাকবে কম্পারেবলি হোয়াইট, মোর ডেন্স হোয়াইট, and posterior crus of the stapes এখানে থাকবে মোর থিকেন, whereas রেগুলার টিম্পানিক মেমব্রেনের অপর সার্জারি করার সময় আমরা দেখি যে অলমোস্ট equal in thickness of the both anterior and posterior crus, but in otosclerotic patients posterior crus is looking more thicker than the anterior one. So these are the findings can help to finalize the diagnosis of otosclerosis. ডায়াগনোসিস করার পরে আমরা ট্রিটমেন্টে যাই, মিনস ট্রিটমেন্ট। সার্জিক্যাল ডায়াগনোসিস যদি আমরা করি, এর আগে যদি আমরা জেনে যাই যে
পিউটন, টিম্পানোমেট্রি, ইমেজ, এসআরটি, এই ইনভেস্টিগেশনের মাধ্যমে বা টিউনিং ফর্কের মাধ্যমে যদি আমরা নিশ্চিত হয়ে যাই যে ইট ইজ এ অটোস্ক্লেরোটিক পেশেন্ট, সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট প্ল্যানটা কিছু মডিফাইড করা যায়। তো মডিফিকেশনের মধ্যে আমরা লিস্ট করে দিয়েছি যে মেডিকেল অপশন অ্যান্ড সার্জিক্যাল অপশন। মেডিকেল অপশনের মধ্যে ফ্লোরাইড থেরাপি অ্যান্ড বিস বা বাইফসফোনেটস থেরাপি, these are the medical treatment options which can use for managing the otosclerotic patient. ফ্লোরাইড থেরাপির মধ্যে নানানভাবে এটা ইউজ করা যায়। এটাকে পানির মাধ্যমে গলে খাওয়ানো যায়, ক্যাপসুল মাধ্যমে পাওয়া যায়, বা নানান কমপ্লিকেশন থাকার কারণে আজকালকার এগুলি খুব একটা ইউজ হয় না, অ্যাভেলেবল ড্রাগস না। অ্যান্ড দেন অপশনসের মধ্যে আরও আছে কনভেনশনাল হিয়ারিং এইডস ইউজ করা যায়, বোন অ্যাঙ্কর্ড হিয়ারিং এইডস, অথবা ডাইরেক্ট অ্যাকুস্টিক ককলিয়ার স্টিমুলেশন একটা ডিভাইস আছে যার মাধ্যমে আমরা তার হিয়ারিং রিহ্যাব বা হিয়ারিংটাকে তাকে হিয়ারিং স্টেটটাকে মানে স্ট্যাটাসটাকে মেনটেন করার জন্য এই ডিভাইসগুলো ব্যবহার করার ব্যাপারে আমরা হেল্প করতে পারি। ওভারঅল option of treatment বা the option of treatment is the surgery. Ultimately surgery is the option of treatment. কেন? আমরা যদি মেডিকেল ট্রিটমেন্ট করি, ডিজিজ প্রসেসটাকে কখনো কোনো মেডিকেল থেরাপি বা হিয়ারিং এইডস দিয়ে আটকানো যাবে না। এটা হচ্ছে কি কন্ডিশনকে হেল্প করা, অ্যাসোসিয়েটকে হেল্প করা, বা ফোকাসিং ট্রিটমেন্ট বা ফোকাসটাকে কখনো এই মেডিকেল থেরাপি অথবা হিয়ারিং এইডস দিয়ে আটকানো যায় না। সো ডিজিজ প্রসেস প্রোগ্রেস করে আমাদের হিয়ারিং এইডসটাকে আমরা নানানভাবে সাউন্ডটাকে মডিফাইড করে বাড়াতে পারি, কমাতে পারি। ডিজিজ তার মানে স্ট্যাটিক ওয়েতে প্রোগ্রেস করতে থাকবে, এক পর্যায়ে এসে কোনো ডিভাইস কাজ করবে না। তো ট্রিটমেন্ট অপশনের মধ্যে এই জন্য বলে স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট ইজ দ্য সার্জারি। এয়ারবোন গ্যাপ বলা হয়ে থাকে প্রতি বছর 1 ডেসিবল, এয়ার কন্ডিশনে বলে 2 ডেসিবল হিয়ারিং লস প্রোগ্রেস করে 1 ডেসিবল পার ইয়ার হিসেবে। সুতরাং এট দ্য এন্ড একটা 15 বছর একটা রোগী যদি এখন তার হিয়ারিং লস 10 ডেসিবল হয়, তার আরো 15 বছর যখন 30 বছর হবে তার হিয়ারিং লস 30 ডেসিবল, এয়ারবোন গ্যাপ প্রায় 30 ডেসিবলে চলে আসবে হিসাব মতে। সেক্ষেত্রে ডিভাইসগুলি এক পর্যায়ে এসে কাজ করবে না। সো ট্রিটমেন্ট অপশন বলে সার্জারি ইজ দ্য আলটিমেট অপশন অফ ট্রিটমেন্ট। সো হোয়াট আর দ্য সার্জারি can be done for treating the otosclerotic patient? মধ্যে স্টেপিডিডোমি and stapedectomy are the popular one, very frequently done across the world. কারণ প্রচুর পেশেন্ট আছে সারা পৃথিবী জুড়ে, এই সার্জারিগুলো এখন খুব কমন এবং ভেরি রিওয়ার্ডিং সার্জারি। স্টেপিডিডোমি and stapedectomy. And last of all আমি লিখে রাখছি যে cochlear implantation. Well, স্টেপিডেক্টমি or স্টেপিডোমি করার পরেও যদি তার হিয়ারিং না হয়, অথবা এই অপারেশনের সময় কোনো কারণে যদি ইনার এয়ার ইনসাল্ট হয়, দ্যাট মিনস cochlear endosteum or cochlea is somewhere disturbed by the procedure, either by the procedure or by any way, সেক্ষেত্রে তার সেন্সরি নিউরাল হিয়ারিং লস অথবা ডেড এয়ার হয়ে যেতে পারে, অথবা profound or severe sensory neural hearing loss হয়। সেক্ষেত্রে এটাকে ম্যানেজ করা যায় by doing cochlear implant surgery. This is another sophisticated device. আমাদের এখনকার এই সময়টা অ্যাভেলেবেল সব জায়গায়, বাট ভেরি এক্সপেন্সিভ। এই জন্য সব জায়গায় এটা করা যাচ্ছে না সার্টেন এরিয়া ছাড়া। এটা ভেরি ফ্রুটফুল সার্জারি বা সার্জিক্যাল টেকনিক। কেন ফ্রুটফুল বলতেছি? কারণ একটা অটোস্ক্লেরোটিক পেশেন্ট
বাই দিস টাইম সে ভালোভাবে কথা বলা শিখে যায়, তার ব্রেইন স্পিচ সেন্টার ইজ ওয়েল অ্যাক্টিভ, তাকে রিহ্যাব করতে হয় না, নতুন করে কথা শিখাতে হয় না। ওয়ান্স ইউ প্লেস দিস ডিভাইস and start to stimulate the cochlea and help to transmit the sound to certain area of the brain, তখন সে শুনতে শুরু করে দেয় এবং তার যেই কথা বলা সে তার রেগুলার ওয়েটা সে মেনটেন করতে পারে। ইন কেস অফ চাইল্ড cochlear implantation, এটা কিনা কনজেনিটাল হিয়ারিং লসের ক্ষেত্রে করা হয়ে থাকে, সেক্ষেত্রে এটা প্রোগ্রামের দরকার হয়, কথা বলা শিখিতে হয়। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে ইমপ্লান্ট যেটা বসানো হয় সেটাকেও প্রোগ্রাম নানানভাবে টিউনিং করতে হয়। দিস আর দ্য কোক্লিয়ার ইমপ্লান্ট প্রোগ্রাম আছে, ওইটার মাধ্যমে এটাকে সাকসেসফুল ওয়েতে ফরওয়ার্ড করা যায়। দিস আর দ্য ফ্যাক্ট অফ অটোস্ক্লেরোসিস। পরীক্ষায় জিজ্ঞেস করা হবে। আমি আবার যদি পিছনে যাই, এই পয়েন্টগুলোর উপরে পরীক্ষায় আলোচনা করা হয় বেশিরভাগ সময়। পরীক্ষা জিজ্ঞেস করবে যে হোয়াট ইজ অটোস্ক্লেরোসিস, তখন তুমি বলে দিবা ডেফিনেশন, দেন হোয়াট আর দ্য কজেস, ইট মিনস etiology, types of autosclerosis, these are that, how to diagnosis, করার পরে কিভাবে ট্রিটমেন্ট করতে হয়। So these are the treatment options, that means medical and surgical treatment. Medical treatment, fluoride therapy, biphosphonate therapy, অথবা নাম্বার অফ ডিভাইসেস ক্যান বি ইউজ, যেমন হিয়ারিং এইডস এর মধ্যে কনভেনশনাল হিয়ারিং এইডস, দেন বোন এনকর্ড হিয়ারিং এইডস, cochlear stimulation hearing aids, then other way থেকে মূলত সার্জারি ইজ দ্য অনলি অপশন বা দ্য ট্রিটমেন্ট অপশন। সার্জারি করে এটা ঠিক করে নিতে হবে। আচ্ছা, কোনো কোনো পেশেন্টের দেখা যাচ্ছে যে অ্যাডভান্স otosclerosis, that means FAO, far advanced otosclerosis. If the otosclerotic focus is supposed to going up to the cochlear endosteum or even more, cochlear apex, সেক্ষেত্রে কি করা হয়? সেক্ষেত্রে দেখা গেছে যে সার্জারি তো করা যাবে না, আর আবার হিয়ারিং এইডসও খুব একটা কাজ করবে না, তখন কম্বাইন্ড ট্রিটমেন্ট করা হয়। কন্ডাকশন অ্যাপারেটাসটাকে ঠিক করে তার নিউরাল সেন্সরিয়াল অ্যাপারেটাসটাকে স্টিমুলেট করা হয় অ্যাডজাঙ্কলি, দ্যাট মিনস তাকে সার্জারিও করা হয়, হিয়ারিং এইডসও দেওয়া হয়, দুইটা মিলে তাকে রিহ্যাব করা হয়, হিয়ারিং রিহ্যাব করা হয়। তো নানান কথাবার্তা পরীক্ষায় আসবে এবং প্রতিটা কথা বলতে হবে অথেন্টিক ওয়েতে। এক প্রশ্নের সাথে আরেকটা প্রশ্ন সম্পর্ক প্রশ্ন চলে আসবে এবং প্রশ্নগুলো বুঝে শুনে আনসার করতে হবে। ফ্যাক্ট ওয়েতে পরীক্ষা অ্যান্সারগুলো করতে হবে এইভাবে যে তোমাকে যদি জিজ্ঞেস করে ডেফিনেশনের মধ্যে পরিষ্কার আমাদের বুক ডেফিনেশন তোমরা বলবা, ভালো করে ডেফিনেশন পারার পরে জিজ্ঞেস করবে কি কারণে হয়, তখন এই কারণগুলো আমি বলে দিব। যদি ভালো দেন আরো আগাতে চাই তখন ক্লাসিফিকেশন, যে টাইপস, দেন ডায়াগনোসিস তো অবশ্যই জিজ্ঞেস করবে যে তাহলে তুমি কিভাবে বুঝলে যে এটা অটোস্ক্লেরোসিস, তখন তোমরা বলবে যে বাই ডুইং। হ্যাঁ, প্রথম হচ্ছে গিয়ে এক্সামিনেশন অফ অটোস্কোপিক এক্সামিনেশন, দেন ইনভেস্টিগেশনের মধ্যে পিউটিনোডিমেট্রি, টিম্পানোমেট্রি, SRT, ইমেজিং, তারপরে বলে দিবে যে কিভাবে এটাকে ট্রিটমেন্ট করতে হয়, মেডিকেল ট্রিটমেন্ট, সার্জিক্যাল ট্রিটমেন্ট। মেডিকেল দিস, দ্য সার্জারি, স্টেবিডেক্টমি এন্ড স্টেবিডোটমি। করার পরে কি করতে, প্রসেস দিয়ে দিতে হয়। Stapedectomy or stapedidomy is the procedure to either make a hole or remove the affected foot plate or খুররা। তারপরে এটাতে ফেলে দিলে সাউন্ড কন্ডাক্ট করতে পারবে না, তখন আমরা আর্টিফিশিয়াল গ্রাফ ম্যাটেরিয়াল বা সিকুলার ম্যাটেরিয়ালস ইউজ করি, যেটা বসানো হয়েছে গিয়ে ওভাল উইন্ডোতে একটা পার্ট, দ্যাট মিনস তার বেস আর তার নেকটা বসানো থাকে, হুকটা বসানো থাকে ইনকাসের
লং প্রসেসের উপরে। এবং তার রেগুলার জয়েন্ট মোবিলিটি এনশিওর করে সাউন্ডটাকে ট্রান্সমিশনে হেল্প করা হয় ফ্রম মিডল ইয়ার টু ইনার ইয়ার। আমাদের এটি হচ্ছে কি আলটিমেট গোল। সো দিস আর দ্য থিংস টু বি লার্ন ফর অটোস্ক্লেরোটিক বা অটোস্ক্লেরোসিস অর অটোস্ক্লেরোটিক পেশেন্ট। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর টুডে। তোমাদের যদি এই টপিকস অথবা এনি টপিকস অন অটোলজি তোমাদের এনি কোয়ারি থাকলে এনিওয়ে আমাকে জিজ্ঞেস করবা। ওয়েলকাম এনি টাইম, আমরা আছি। পরীক্ষার এই সময়টা তোমরা আশা করি ভালো করে পড়াশোনা করতেছো বা ভালো করে করবে। সেক্ষেত্রে এনি হেল্প আমরা অ্যাপ্রিসিয়েট করি। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।